আসসালামু আলাইকুম। আজকের আন্তর্জাতিক বাংলা সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতে জানাব সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইউরোপকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নতুন আইন চালু করল আফগানি মোল্লারা। স্ত্রীর হাড় না ভাঙা পর্যন্ত স্বামী তার স্ত্রীকে শাসন করতে পারবে। গাজা যুদ্ধে হামাস এবং ফিলিস্তিনি নির্যাতিতদের নিয়ে নতুন বার্তা দিল ইসরায়েলের প্রেসিডেন্ট বিনইয়ামিন নেতানিয়াহু। অবশেষে ইরান সরকারকে 10 দিনের আল্টিমেটাম দিলেও ডোনাল্ড ট্রাম্প চুক্তি না করলে হামলা করবে যুক্তরাষ্ট্র। হঠাৎ যে কারণে দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হল জানাবো এই এপিসোডে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। তবে তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে। আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। এতে করে নতুন ভিডিওর আপডেট সবার আগে চলে যাবে আপনার কাছে। স্ত্রীর হাড় না ভাঙা পর্যন্ত পারিবারিক সহিংসতাকে বৈধতা দিয়ে তালেবানের নতুন দণ্ডবিধি। আফগানিস্তানে নতুন দণ্ডবিধি প্রকাশ করেছে দেশটির শাসক গোষ্ঠী তালেবান। এর মাধ্যমে দেশটির আইনে তাদের কঠোর ও বিতর্কিত কিছু প্রথা ও রীতিকে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত ও অনুমোদন দেওয়া হয়েছে। এতে পারিবারিক সহিংসতাকে বৈধতা দেওয়া হয়েছে। হাড় না ভাঙা বা দৃশ্যমান জখম না হওয়া পর্যন্ত স্ত্রীকে মারধরের অনুমোদন দেওয়া হয়েছে। সন্তানের ক্ষেত্রেও একই সীমা বহাল থাকবে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট এক প্রতিবেদনে এই তথ্য তুলে ধরেছে। মানবাধিকার কর্মীদের মতে ৯০ পৃষ্ঠার এই দণ্ডবিধিতে বিশেষ করে নারীদের অধিকার মারাত্মকভাবে খর্ব করা হয়েছে। তালিবানের সর্বোচ্চ নেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদা স্বাক্ষরিত এই আইনে অপরাধের শাস্তি নির্ধারণে সামাজিক অবস্থানভেদে ভিন্নতা রাখা হয়েছে, যা কার্যত একটি শ্রেণীভিত্তিক বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করছে। নতুন বিধিতে ধর্মীয় নেতাদের প্রায় আইনি দায়মুক্তি দেওয়া হয়েছে, অন্যদিকে নিম্নবিত্তদের জন্য কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হিসেবে মানবাধিকার সংগঠনগুলো বলছে, আইনের কিছু ধারা নারীদের অবস্থানকে কার্যত দাসের সমপর্যায়ে নামিয়ে এনেছে। সেখানে স্বামী বা অভিভাবকদের স্ত্রী বা অধীনস্থদের ওপর বিবেচনাধীন শাস্তি হিসেবে প্রহার করার সুযোগ রাখা হয়েছে। এই দণ্ডবিধির অনুলিপি আফগানিস্তানের বিভিন্ন আদালতে বিতরণ করা হয়েছে। অনেক নাগরিক প্রতিশোধের আশঙ্কায় এই নিয়ে প্রকাশ্যে কথা বলতে ভয় পাচ্ছেন। মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, তালেবান আলাদাভাবে এমন নির্দেশনাও জারি করেছে যাতে নতুন আইন নিয়ে আলোচনা করাও অপরাধ হিসেবে গণ্য হয়। আইন অনুযায়ী গুরুতর অপরাধে শারীরিক শাস্তি কার্যকর করবেন ইসলামী আলেমরা, সংশোধনাগার কর্তৃপক্ষ নয়। কম গুরুতর অপরাধে তাজির বা বিবেচনামূলক শাস্তির কথা বলা হয়েছে। কোনো নারী নির্যাতিত হলে তাকে আদালতে সম্পূর্ণ শরীর ঢেকে রেখে বিচারকের সামনে আঘাতের প্রমাণ দেখাতে হবে এবং সঙ্গে একজন পুরুষ অভিভাবক থাকতে হবে, যদিও অধিকাংশ ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তি স্বামী নিজেই। হামাস নিরস্ত্র হওয়ার আগে গাজায় কোনো পুনর্গঠন শুরু হবে না, নেতানিয়াহু। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বৃহস্পতিবার বলেছেন, হামাস নিরস্ত্রীকরণ না হওয়া পর্যন্ত যুদ্ধবিধ্বস্ত গাজায় কোনো পুনর্গঠন শুরু হবে না। একই সময়ে ওয়াশিংটনে বোর্ড অফ পিসের উদ্বোধনী বৈঠক অনুষ্ঠিত হয়। গাজা উপত্যকায় ২ বছরের যুদ্ধ বন্ধ করতে গত অক্টোবরে যুক্তরাষ্ট্র, কাতার ও মিশরের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তির পর গঠিত এই বোর্ডের প্রথম বৈঠকে প্রায় ২ ডজন বিশ্বনেতা ও জ্যেষ্ঠ কর্মকর্তা অংশ নেন। ওই বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজার জন্য $৫ বিলিয়ন বেশি অঙ্গীকার ঘোষণা করবেন বলে ধারণা করা হচ্ছে। সেখানে অধিকাংশ ভবন ধ্বংসাস্তূপে পরিণত হয়েছে এবং রিয়েল এস্টেট ব্যবসায়ী থেকে প্রেসিডেন্ট হওয়া ট্রাম্প গাজায় রিসোর্ট উন্নয়নের প্রস্তাবও দিয়েছেন। এক সামরিক অনুষ্ঠানে বৃহস্পতিবার টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে নেতানিয়াহু বলেন, আমরা আমাদের মিত্র যুক্তরাষ্ট্রের সাথে একমত হয়েছি যে গাজার নিরস্ত্রীকরণ ছাড়া গাজার পুনর্গঠন হবে না। ওয়াশিংটনের বৈঠকে গাজায় সুরক্ষা নিশ্চিত করতে আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী কিভাবে চালু করা যায় তা নিয়েও আলোচনা করা হবে। বোর্ডের সামনে সবচেয়ে সংবেদনশীল ইস্যুগুলোর একটি হল ইসলামপন্থী আন্দোলন হামাস। ইসরায়েলের সাথে যুদ্ধে লড়াই করা এই সংগঠনটি এখনও গাজায় প্রভাব বজায় রেখেছে।
হামাসের নিরস্ত্রীকরণ ইসরায়েলের কেন্দ্রীয় দাবি এবং যুদ্ধবিরতির পরবর্তী ধাপ নিয়ে আলোচনার একটি প্রধান বিষয়। ট্রাম্পের ঘনিষ্ঠ সহচর ও বিশেষ দূত স্টিভ উইটকফ সহ মার্কিন কর্মকর্তারা দাবি করেছেন এ বিষয়ে দৃঢ় অগ্রগতি হচ্ছে এবং হামাস অস্ত্র ত্যাগের জন্য চাপের মুখে রয়েছে। ইরানকে ট্রাম্পের 10 দিনের আল্টিমেটাম, চুক্তি না করলে হামলা করবে। ইরানের সাথে পারমাণবিক চুক্তি হবে নাকি যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নেবে তা আগামী 10 দিনের মধ্যে নিশ্চিত হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ ওয়াশিংটন ডিসিতে নিজের নবগঠিত বোর্ড অফ পিসের উদ্বোধনী সভায় তিনি এই সময়সীমার কথা উল্লেখ করেছেন। ট্রাম্প বলেন, আগামী 10 দিনের মধ্যেই বিশ্ব জানতে পারবে ইরানের সাথে কোনো চুক্তি হচ্ছে নাকি যুক্তরাষ্ট্রকে পরবর্তী ধাপে অর্থাৎ সামরিক পদক্ষেপ নিতে হচ্ছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটন ডিসির পূর্বের ইউএস ইনস্টিটিউট অফ পিস ভবনে, যা এখন ট্রাম্পের নামে নামকরণ করা হয়েছে, আয়োজিত এই সভায় ট্রাম্প বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে একটি অর্থবহ চুক্তিতে পৌঁছাতে আমাদের আরও কিছু কাজ বাকি রয়েছে। তবে আমরা হয়তো পরিস্থিতিকে আরও এক ধাপ এগিয়ে নিতে বাধ্য হব। ট্রাম্প জানান, তার বিশেষ দূত স্টিভ উইটকফ ও জামাতা জারেড কুশনার ইরানের প্রতিনিধিদের সাথে খুব ভালো ও ফলপ্রসূ বৈঠক করেছেন। তবে তিনি সতর্ক করেন, ইরানের সাথে অর্থবহ চুক্তি করা ঐতিহাসিকভাবেই সহজ নয়। গত জুলাইয়ে যুক্তরাষ্ট্র ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় মিসাইল ও বিমান হামলা চালিয়েছিল, যার ফলে তেহরানের ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ ক্ষমতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় বলে দাবি করা হয়। তবে পরে জানা যায়, এসব হামলায় ইরানের খুব একটা ক্ষতি হয়নি। পারমাণবিক কার্যক্রম কিছুদিন ব্যাহত হলেও পুনরায় তারা এটি শুরু করে। কূটনৈতিক আলোচনার পাশাপাশি মধ্যপ্রাচ্যে সামরিক শক্তিও বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। ইতিমধ্যে ওই অঞ্চলে ইউএসএস আব্রাহাম লিঙ্কন এবং ইউএসএস জেরাল্ড ফোর্ড রণতরী মোতায়েন করা হয়েছে। দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের যাবজ্জীবন কারাদণ্ড। দক্ষিণ কোরিয়ার একটি আদালত দেশটির সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইয়লকে 2024 সালের ডিসেম্বরে সামরিক আইন ঘোষণার ব্যর্থ চেষ্টার ঘটনায় সশ্রম যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। আদালত তাকে বিদ্রোহের নেতৃত্ব দেওয়ার দায়ে দোষী সাব্যস্ত করেছেন। এই রায়ের ফলে তিনি দেশটির গণতান্ত্রিক যুগে নির্বাচিত প্রথম রাষ্ট্রপ্রধান হিসেবে সর্বোচ্চ কারাদণ্ড পেলেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, দক্ষিণ কোরিয়ার আইনে বিদ্রোহের নেতৃত্ব দেওয়ার শাস্তি 3 ধরনের হতে পারে: মৃত্যুদণ্ড, সশ্রম যাবজ্জীবন কারাদণ্ড বা বিনাশ্রম যাবজ্জীবন কারাদণ্ড। এই মামলায় রাষ্ট্রপক্ষ মৃত্যুদণ্ড দাবি করেছিল। তাদের যুক্তি ছিল, পার্লামেন্ট ঘেরাও করতে সেনা মোতায়েন এবং 6 ঘণ্টার সংকটকালে রাজনৈতিক প্রতিপক্ষকে গ্রেপ্তার করে ইউন সাংবিধানিক শৃঙ্খলার উপর গুরুতর আঘাত এনেছিলেন। পুরো বিচার চলাকালীন ইউন নিজেকে নির্দোষ দাবি করেন। তিনি এই তদন্তকে রাজনৈতিক ষড়যন্ত্র বলে অভিহিত করেন। তার ভাষ্য ছিল, তৎকালীন বিরোধী দল ডেমোক্রেটিক পার্টি একটি অসাংবিধানিক পার্লামেন্টারি একনায়কতন্ত্র কায়েম করেছে। এই কথা নাগরিকদের জানাতেই তিনি সামরিক আইন জারি করেছিলেন। ইউন কোনো প্রমাণ ছাড়াই নির্বাচনে জালিয়াতির অভিযোগ করেন। তিনি বলেন, বিরোধী দল বাজেট কাট এবং অভিশংসন প্রক্রিয়ার মাধ্যমে তার সরকারকে পঙ্গু করে দিয়েছে। তার দাবি ছিল, তিনি সীমিত সংখ্যক এবং বেশিরভাগ নিরস্ত্র সেনা মোতায়েন করেছিলেন। পার্লামেন্ট দমন করার কোনো উদ্দেশ্য ছিল না। তার আইনজীবীরা বলেন, সাংবিধানিক শৃঙ্খলা ভঙ্গের কোনো অভিপ্রায় ছিল না, কোনো দাঙ্গাও হয়নি। বিদ্রোহের 14 মাস পর এই রায় ঘোষণা করা হল। কয়েক দশকের মধ্যে এটি ছিল দক্ষিণ কোরিয়ার দমতন্ত্রের জন্য সবচেয়ে বড় হুমকি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন আন্তর্জাতিক বাংলা সংবাদ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, কমেন্ট করে জানান আপনার মূল্যবান মতামত, শেয়ার করে ছড়িয়ে দিন আপনার বন্ধুদের মাঝে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।